থিয়েটারটা কম্পোজিট আর্ট, তার মধ্যে সবকিছুই আছে। হ্যাঁ, আমার থিয়েটারের নিজস্ব পদ্ধতি আছে, যে পদ্ধতি থিয়েটারটা করি তার নির্মাণ পর্বটা খুব গুরুত্বপূর্ণ হয়। আমাদের প্রি প্রোডাকশনটা খুব স্ট্রং হয়, মানে অভিনেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে, স্ক্রিপ্ট অ্যানালিসিস হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, অন্য মানুষরা আসেন, অন্য পেশার মানুষরা আসেন, তারা টেক্সট স্টাডি বলেন, মানে কবি, চিত্র পরিচালক, পেইন্টার, এক মনস্তত্ত্ববিদ, তারা আসেন। এবং তারপরে যখন ফাইনালি আমরা যখন মঞ্চে যাই, প্রথম দিন থেকে সেট, লাইট, মেকআপ, কস্টিউম, এভরিথিং উইল বি দেয়ার। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি দেবশ্রী, আপনাদের বন্ধু, আবার একটি অন্য এপিসোড নিয়ে। এবং সঙ্গে আজকে যে অতিথি আমার সাথে আছেন, তিনি এক বিশিষ্ট ব্যক্তিত্ব। আপনারা সবাই তাকে চেনেন, নাটকে তাকে দেখেছেন, উনি চিত্র পরিচালক হিসাবে দেখেছেন। তার সাথেই আজকে আমরা গল্প করব, কিছুটা আড্ডা জমিয়ে নেব, জেনে নেব তার থেকে অনেক কিছু, তার এই দীর্ঘ পথ চলা অভিজ্ঞতা জেনে নেব। দেবেশ চট্টোপাধ্যায় আমাদের সাথে, আমাদের অতিথি আছেন আজ। দেবেশ চট্টোপাধ্যায়, নাট্যকার এবং চিত্র পরিচালক। নমস্কার। নমস্কার। কেমন আছেন? তো এই মুহূর্তে আপনি এখন কিসের সাথে যুক্ত আছেন, মানে কি কাজ করছেন? প্রথমে থিয়েটারের কাজই করছি এখন। বুদ্ধদেব বসুর কাব্যনাট্য প্রথম পাঠ্য, আচ্ছা, তা সদ্য আমরা একটা শো করেছি। আর আমাদের প্রথম নিজস্ব অভিনয় আছে 7 তারিখে, 7 জুন গ্রীষ্ম মঞ্চে। এটাই এই মুহূর্তের কাজ। আপনার এই দীর্ঘ পথ চলাতে শুরুর দিকটা যদি একটু গল্প করেন, মানে কবে থেকে থিয়েটারের সাথে যুক্ত হয়েছেন, আপনি গ্রুপ তৈরি করেছেন, সেই কাহিনীটা যদি একটু। সবাই অল্প বিস্তর জানে এটা। এটা বহুদিন, মানে এটা আলাদা ভাবে যে থিয়েটার করবো এরকম নয়। যেহেতু আমার ছোটবেলাটা মূলত মানে কেটেছে গ্রাম এবং মফস্বলে, বাবা এবং মার চাকরির সুবাদে। তো সেই অর্থে ছোটবেলায় সবকিছু, মানে ফুটবল, খেলাধুলো, গান, নাচ, ছবি আঁকা, তার সঙ্গে কবিতা, বিতর্ক সভা, তার মধ্যে কোথাও থিয়েটারটাও ছিল আর কি। তারপরে যখন একটু বুঝতে শিখলাম, তখন বুঝতে পারলাম যে থিয়েটারটা কম্পোজিট আর্ট, তার মধ্যে সবকিছুই আছে। যদি মিলেমিশে সমস্ত এলিমেন্ট গুলোকে এর মধ্যেই খুঁজে পাওয়া যায়, তাহলে আলাদাভাবে না করে একটি থিয়েটারের কাজটা করা যেতে পারে। এই আনকনসিয়াসলি 8-এর দশকের মাঝামাঝি সময় থেকে, মানে ওই সিএফ থিয়েটারের সঙ্গে ঢুকে পড়া, তারপরে মোটামুটি 83, 84 এর, তারপরে আস্তে আস্তে করতে করতে কলকাতায় চলে আসা, সেটা 92 সাল। তারপরে নিজের দল তৈরি করা 93 সালে সংস্কৃতিতে এই করতে করতে আজকে এসে পৌঁছানো আর কি। তো আপনার নাটকে অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করে নাটকটা চলে, সেটা দেখেছি আমরা। তো আপনার নাটক করতে গেলে আপনি মূল দর্শনটা কি রাখেন, মানে মূল বিষয়টা কার উপর জোর দিয়ে চলে? আমি এই জাস্ট বললাম যেটা থিয়েটার কম্পোজিট আর্ট। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, আমার থিয়েটারের নিজস্ব পদ্ধতি আছে, যে পদ্ধতি থিয়েটারটা করি তার নির্মাণ পর্বটা খুব গুরুত্বপূর্ণ হয়। মানে প্রথাগত ভাবে যে থিয়েটারের যেভাবে নির্মাণ হয়, যে একটা স্ক্রিপ্ট রিডিং করা, বলার ধরন তৈরি করা, মুখস্থ করা, তারপরে ছোটখাটো কম্পিটিশন করা, তারপরে বড় মঞ্চে যাওয়া, তারপরে আলাদা আলাদা এলিমেন্ট গুলো আস্তে আস্তে আসা, শেষে গিয়ে কাজ করা, আমি ওইভাবে করি না থিয়েটারটা। আমাদের প্রি প্রোডাকশনটা খুব স্ট্রং হয়, মানে অভিনেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে, স্ক্রিপ্ট অ্যানালিসিস হয়, স্ক্রিপ্ট রিডিং হয়, অন্য মানুষরা আসেন, অন্য পেশার মানুষরা আসেন, তারা টেক্সট স্টাডি বলেন, মানে কবি, চিত্র পরিচালক, পেইন্টার, এক মনস্তত্ত্ববিদ, তারা আসেন। এবং তারপরে যখন ফাইনালি আমরা যখন মঞ্চে যাই, প্রথম দিন থেকে সেট, লাইট,
makeup, costume, everything will be there with the actors except memorization of dialogue. মানে অভিনেতার কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না এবং তারা সংলাপ মুখস্থ করে না, ফলে আমাদের এন্টায়ারটা তৈরি হয় হচ্ছে স্পেসের মধ্যে। সেটাই আমার কাজের সংলাপ মধ্যে। যে মুখস্থ করছে না, থিয়েটার তো সবসময় লাইভ প্ল্যাটফর্মে হচ্ছে, মানে স্টেজেই শেষ কথা। তো সেই সেই আমরা তৈরি করি। সংলাপের রিহার্সালটা মেমোরাইজেশন প্রসেসটা আমরা স্টেজেই তৈরি করি। মানে খুব আবদ্ধ ভাবে হয়, খুব সংঘবদ্ধ ভাবে চলে, যেখানে সমস্ত এলিমেন্ট মিলে মিশে হয়। এটা একটা প্রসেস, যেটা মুখে বলে এরকম ভাবে বোঝানো যাবে না। মানে আপনাকে ছোট করে বলি যে ধরুন আপনি যখন কোনো কিছু মনে রাখার চেষ্টা করেন, কোনো কিছু পড়ে তখন বারবার পড়েন, মানে আমরা রিভাইজ করি। এটা তো যখন আমরা পড়ি কোনো কিছু তখন তো সেটা আমাদের মেমোরির জায়গা থেকে শর্ট টার্ম, তারপরে দীর্ঘদিন পড়তে পড়তে সেটা লং টার্মে পৌঁছে, লং টার্মে হলে আপনার মনে থাকে। আমাদের এই যে প্রসেসটা আমি কাজ করি অভিনেতাদের সঙ্গে, সেইটাতে এই যে আমরা মনে রাখছি, এইটাকে আমরা বলি হচ্ছে একটা অ্যাসোসিয়েটেড মেমোরি। কিরকম ভাবে, ধরুন আপনি কোনো কিছু মুখস্থ করছেন না বাড়িতে বসে, মুখস্থ করছেন, তখন এই বাড়ির যে অনুষঙ্গগুলো আছে, ধরুন রান্নাঘরে কেউ রান্না করছে তার শব্দ, জানলা দিকে বাতাস আসছে, ফ্যান ঘুরছে, দূরে নাম সংকীর্তন হচ্ছে, এই সমস্ত যে চারপাশের যত পারসেপশন আপনার আছে, মানে আপনার দেখা, শোনা, গন্ধ পাওয়া, স্পর্শ পাওয়া, যাবতীয় যে পারসেপশন আপনার আছে, সেই সমস্ত কিছু মিলেমিশে আপনার শব্দগুলো আপনার মাথার মধ্যে ঢোকে। এবার আমরা যখন সেটাকে রিট্রিভ করি, মানে আমরা যখন সেটাকে আবার বলার চেষ্টা করি, তখন বলি হয়তো অন্য জায়গায়, রিহার্সাল রুম, স্টেজ, তখন ওই শব্দগুলো ফেরত পেতে পেতে যদি আমরা চাই, তখন ওই 4-5টাকে আবার ডিমান্ড করে। এটা ও যে অ্যাসোসিয়েশনটা গোড়ায় তৈরি করেছিল, সেই অ্যাসোসিয়েশনটাই আবার চাই রিটার্ন করার জন্য। সেই জন্য অভিনেতারা বারবার ডায়লগ ভুলে যায়, তাদেরকে আবার স্ক্রিপ্ট রিড করতে হয়। তো আমার এই প্রসেসটা যেটা, সেটাতে গোড়াতেই আমরা এই কথাগুলোই তৈরি করি, সমস্ত এলিমেন্ট গুলো মিলিয়ে মিশিয়ে, কারণ তাকে স্টেজেই রিট্রিভ করতে হচ্ছে, স্টেজেই তাকে ফাইনালি বলতে হচ্ছে। তাহলে এই সমস্ত অনুষঙ্গগুলো মিলেমিশে আমার কথা তৈরি হয়। তাহলে কথাগুলো যখন তারা আবার রিকল করে, রিট্রিভ করে, আবার বলে, তখন এই 4-5টা নিয়েই বলে। সেইটাই হচ্ছে আমার প্রসেসটা। সেটা এটা প্র্যাকটিক্যাল পারফর্মিং আর্ট। মুখে বলে বোঝাতে পারবো না, কিন্তু তবুও তার বিজ্ঞানটা কি আমি একটুখানি সামান্য ধারণা নেব। বড় কোনো প্রজেক্ট করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন কখনো হয়েছে? চ্যালেঞ্জ তো সবসময়, যে কোনো প্রোডাকশনে আমার কাছে চ্যালেঞ্জ। আমরা তো কাব্যনাট্য করলাম বুদ্ধদেব বসু, আরে এ তো প্রাত্যহিকতার কথা নয়। হ্যাঁ, তো এই যে প্রাত্যহিকতার কথা নয়, আবার যখন একটা প্রাত্যহিক কথা আমরা বলছি, তখন আমরা দু একটা কথা বানিয়েও বলতে পারি, কিন্তু বুদ্ধদেব বসু কাব্যনাট্যটাই তো ওটা বলতে পারবো না। তো এইটাই তো মানে একটা একদম আপনার চ্যালেঞ্জ। আবার যখন আমরা পিরান্ডেলো করছি, বা আমরা যখন আন্তিগোনা করছি, সোফোক্লেস করছি, তার ভাষা একটা আলাদা, এবং কন্টেন্টটা থেকে ডিজাইনটা তৈরি হয়। মানে কি কন্টেন্ট হবে, তারপর ডিজাইনটা তৈরি হবে, কিরকম ভাবে আমি দেখতে চাইছি অডিও ভিজুয়াল মাধ্যমে। তাহলে প্রত্যেকটা পেজটাই আমার কাছে চ্যালেঞ্জ। আপনি পরিচালনা করেন, আপনি অভিনয় করেন, এগুলো খুব কম, মানে অভিনয়টা করি মানে খুব কম করি। তো যখন এমন কোনো নাটক হয়েছে বা কোথাও কোনো স্ক্রিপ্ট হয়েছে যেখানে আপনি পরিচালক, আপনি অভিনেতা, সেখানে একটাই, সেটা আমি গোড়ায় করিনি, দুটো নাটক। একটা হচ্ছে ব্রেন, যেটা পীযূষ গঙ্গোপাধ্যায় অভিনয় করতে, পীযূষ মারা গেল, মারা যাওয়ার পর আমি চরিত্রটায় অভিনয় করি, এটা একটা নাটক, আমার লেখা, আমার নির্দেশনা। আর একটা ফ্যাটাডু, তাতে কিছুদিন অভিনয় করেছিলাম, যখন ওই রুদ্রনীলের সেই সময় তখন একটা ইয়েতে আটকে ছিল বলে, তো সেই তার জায়গায় আমি কিছুদিন অভিনয় করেছিলাম। এছাড়া আমি প্রথম থেকে আমার ডিরেকশনে আমি কোনোদিন অভিনয় করি না। তো যখন ডিরেক্টর এবং অভিনেতা একই স্ক্রিপ্টে, আপনি কে কাকে দিক দেখাচ্ছে? না, আমি তো কোনোদিন করি না নির্মাণ। আমরা তো বললাম না আপনাকে, নির্মাণ প্রসেসটাই আলাদা। আমার যখন করেছেন কোনোদিন করিনি। একটা তো অভিনয় করেছে, ওটাতে তো অভিনয় করেছে, মানে সেই অভিনয়টা করেছে ওটা পরে। আচ্ছা, তার আগে দীর্ঘদিন ধরে অন্য কেউ অভিনয় করেছে, আমি তার সাবস্টিটিউট হয়ে করলাম, তারপরে নাটকটা তো তৈরি হয়ে গেছে। নির্মাণ পর্বে যদি আমি গোড়া থেকে নিজেকে রেখে করতাম, তাহলে কোশ্চেনটা ভ্যালিডিটি থাকতাম, কিন্তু যেহেতু আপনি কোনোদিনই সেভাবে করে না, সেটা করতে চান না। অন্য ডিরেকশনে করেছি। হ্যাঁ, তুমি ঠিক যদি ভাবো, তুমি ঠিকই 31 তারিখ অভিনয় আছে, ওটা আমি শুধু অভিনয় করি। স্বচ্ছন্দ কি শেষ, পরিচালক হিসেবে না পছন্দের বিষয় নয়, অভিনেতা হিসেবে? আমি সবসময় আমি প্রথম থেকে আমি মানে আপনি যদি আমার ইয়ে দেখেন, আমি অভিনয় মানে করিনি, মানে বললেই চলে, খুব কম, হাতে গোনা একটা দুটো, যেটা বললাম।
এছাড়া আমি তো পরিচালনা কাজই করেছি, মানে স্বাচ্ছন্দ্য বিষয়টা নয়, এটা আমার নিজের মানে কাজ বলেই মনে করি। থিয়েটারকে ভালোবেসেছেন, অনেক ছোটবেলা থেকে এর সাথে যুক্ত হয়েছেন, তো ডিরেকশনটা কেন মনে হলো যে সমস্ত চরিত্র আমি নিজে তৈরি করে একটা প্রেজেন্টেশন দর্শকদের সামনে তুলে ধরবো, এরকম এর জন্যই? ব্যাপারটা আপনাকে যেটা বললাম গোড়াতে, যে থিয়েটারটার মধ্যে সবকিছু আছে, কম্পোজিট আর্ট, ধরুন আপনি যখন ছবি আঁকছেন। না, আমি বলতে চাইছি আপনি যে শুধু থিয়েটার অভিনেতা হতে পারতেন। না না, সেটাই তো আপনাকে বোঝাচ্ছে, থিয়েটার তো কম্পোজিট আর্ট, অভিনেতা ইজ ওয়ান পার্ট অফ কম্পোজিট আর্টটা। যেহেতু ছোটবেলা থেকে অনেক কিছু মিলেমিশে কিছুটা করে জ্যাক অফ অল ট্রেডের মতো করে জানি, তার ফলে যখন আমি দেখলাম আমি ছবি আঁকতে পারি, গান গাইতে পারি, নাচতে পারি, হ্যাঁ, এই আবৃত্তি করতে পারি, এইগুলো যে কিছু কিছু পারি, এই সবটা মিলিয়ে মিশিয়ে তো আছে নির্দেশনের মধ্যে। এবার অভিনেতার সেলফটা হচ্ছে একটা পার্ট ইন দ্য থিয়েটার। ফলে যেটা হয় যে অ্যাজ এ ডিরেক্টর কাজ করলে তখন সেট, লাইট, মেকআপ, কস্টিউম, মিউজিক এবং অভিনেতা উইথ দ্য স্ক্রিপ্ট, গোটাটা নিয়ে একটা নির্মাণ প্রক্রিয়া করা যেতে পারে। সেই হিসাবে আমি মানে ভালোবাসি ওই শুধু অ্যাক্টরের সেলফে না থেকে ডিরেক্টরের সেলফে রাখা। আচ্ছা, আগের দিনে থিয়েটার অবশ্যই আগের থিয়েটারের সঙ্গে আজকে বর্তমান থিয়েটারের কি কোনো পার্থক্য চোখে পড়ে, কোনো বা কিছু নেমেছে বা একই রকম আছে? সাবজেক্টিভ অ্যান্ড রিলেটিভ। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টায়, আমাদের কথা বলার গতি, ছন্দ সব পাল্টে যায়। আগে যখন আমরা ছোটবেলায় বন্দে মাতরম বলতাম, তখন আমরা বলতাম বন্দে মাতরম, আমরা টেনে বলতাম। এখন বন্দে মাতরম আমরা বলি বন্দে মাতরম, একটা ছন্দ এসে গেছে। অর্থাৎ প্রতি সময় 10 বছর পর পর আমাদের জীবনের গতি ছন্দ পাল্টে যায়। এখন আরো দ্রুত হয়েছে, এখন আমাদের প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন আছে, সেই যন্ত্রটা অনেক রকম কাজ করতে পারে, একটা দুটো কাজ নয়। আগে আমাদের যে কোনো দেখার জন্য একটা প্রস্তুতি থাকতো, যে নাটক দেখতে যাবে দর্শক, তারও প্রস্তুতি থাকতো। সেই মানুষটাই বদলে গেছে, দর্শক যেমন বদলেছে, নির্মাতা হিসেবে আমরাও বদলে গেছি, আমাদেরও জীবনের গতি ছন্দ খুব দ্রুত দর্শকের হয়েছে। বদলটা আপনি কিরকম দেখছেন? দেখছো তো, আমরাই তো দর্শক। আপনি বদলে গেলে দর্শক বদলে যাবে, আমি বদলে গেলে দর্শক বদলে যাবে। আপনি আগে আপনার হাতে মোবাইল ফোনটা থাকতো না, পকেটে মোবাইল ফোন থাকতো না, সেটা ভাইব্রেশনে থাকতো না, তাহলে আপনি তো অখণ্ড মনোযোগ দিয়ে কোনো কিছু দেখছেন না। এখন তো আমাদের যে কোনো জায়গায় কনসেন্ট্রেশনের হারটা হচ্ছে রিল দেখার মতো করে, একটা দেখে পরের মুহূর্তে হাতটা যায়, সেটাও পুরো দেখি না, হয়তো একটা 30 সেকেন্ডস এর মধ্যে আমি 10 সেকেন্ড দেখে আর একটা রিল দেখার জায়গায় চলে আসছে। তার ফলে এই যে কনসেন্ট্রেশন স্পেসটা আমাদের কমতে কমতে প্রায় তলানিতে এসে ঠেকেছে, সেইটার এফেক্টটা আমাদের ভিজুয়াল পারফর্মিং আর্টে, ভিজুয়াল আর্টে 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 3 ঘন্টার একটা নাটকের জন্য যে অখণ্ড মনোযোগ লাগে, যে কনসেন্ট্রেশন লাগে, যেটাকে ভারতের নাট্যশাস্ত্রে বলা হচ্ছে শেয়ারিং হার্ট না হলে তো দর্শক হয় না। মানে দর্শককেও তো সমানভাবে পার্টিসিপেট করতে হবে। যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন, গানটা গায়কের একা নয়, যে শুনছে তারও গান। তার ফলে দর্শক বদলেছে, আমরা সেই হৃদয় দর্শক খুব কম পাই এখন। ফলে যেহেতু কম পাই, সেই জন্য আমাদের প্রয়োজনীয় ধরনটাও, আমরাই যেহেতু দর্শক, সেটা বদলাতে বাধ্য সমাজ সঙ্গে। তো রিলস, ওটিটি প্ল্যাটফর্ম অনেক কিছুই আমরা পাচ্ছি এখন, কোনো কি মনে হচ্ছে থিয়েটারের কোথাও চাহিদা বা জনপ্রিয়তা কমেছে, না মঞ্চটা একইভাবে লাইভ পারফরমেন্স হচ্ছে? এটা চিরকাল মাইনরিটি আর্ট। এই যেগুলো অন্য মাধ্যম, যেগুলো টেলিভিশন, ওটিটি, এই সমস্ত গুলো তো খুব মানে জনপ্রিয় বিনোদন। দেখা গেছে থিয়েটার, ধরুন উৎপল দত্তের যদি সেই সময় মাধ্যম কোথায় আপনার কাছে, আর তো মাধ্যম ছিল না, আপনাকে ফিল্ম দেখতে যেতে হতো। এখন তো একটা সময় ফিল্মের পরে আপনার টেলিভিশনটা এলো ঘরে, টেলিভিশনের পরে আপনার হাতে মোবাইল চলে এসছে। এখন লোক ওটিটি টুটি সব মোবাইলে দেখে। যে সময় একটা মানে বিনোদনের দুটো মাধ্যম থাকতো শুধুমাত্র, একটা ফিল্ম আর একটা নাটক, একটা থিয়েটার অডিটোরিয়ামে গিয়ে দেখতে হচ্ছে। এখন তো থিয়েটারের সঙ্গে আরো অসংখ্য মাধ্যম চলে এসছে। তো তার ফলে সেই সময়কার থিয়েটার আর এই সময় থিয়েটারের অবভিয়াসলি থিয়েটারের একটা ধরন বা দরকার বদলে যাবে। তার মানে ওই থিয়েটার যেহেতু কোনোদিনই জনপ্রিয় বিনোদনের মাধ্যম নয়, আর আমাদের সময় যখন আপনি যে সময়টা বলছেন উৎপল দত্ত, সেই সময়টা একটা কমার্শিয়াল থিয়েটার বলে এক্সিস্ট করতো। এটা মানে আমরা বলতাম হাতিবাগান পাড়া থিয়েটার ছিল, কিন্তু এখন তো সেটা নেই। তো তার ফলে যেহেতু ওই থিয়েটারটা ডিলিট হয়ে গেছে, নেই, কিন্তু আমাদের থিয়েটার একমাত্র থিয়েটার। তখন ওটা আমাদের থিয়েটারটা আমরা এক্সপেরিমেন্টাল থিয়েটার বলতাম, গ্রুপ থিয়েটার বলতাম, ওটা একটা কমার্শিয়াল থিয়েটার বলতাম, তাও একটা বিভাজন ছিল। কিন্তু আমরা বাণিজ্য করার জন্য করছি না। এখন আমাদের থিয়েটারটার মধ্যেই ওই সবটা মিলে মিশে গেছে, মানে বাণিজ্য করার ইচ্ছাও মিশে গেছে, আবার এক্সপেরিমেন্টেশনের জায়গাও তৈরি আছে।
ফলে ওইটার সময় যেমন বদলায়, তেমনি দেখার চোখ বদলায়, তেমনি নাটকের ধরন বদলায়, সবটা বদলে যায়। এখন অনেক ছোট দল তৈরি হচ্ছে পাড়াতে, আমরা দেখি অনেকে থিয়েটার করতে যাব, সেটা পেশাগত ভাবেই নেই বা শখেই নেই। থিয়েটার কথাটার জন্ম কোথায়, এটা যখন জিজ্ঞেস করা হয় ওটা আর ভেবে কি হবে, যেটা করছি সেটা করি। তো আপনি এই প্রজন্মকে কি বলবেন, থিয়েটারের উৎস কোথায়, তার কথাটা কেন এসছে, তারই ব্যাখ্যা দিতে পারছে না, মনে হয় থিয়েটার নিয়ে সেই তারা এগোতে পারবে? ব্যাপারটা হচ্ছে যত দিন যাবে তারও বাড়বে, চর্চা কমে যাবে। পড়াশুনো চর্চা যত কমবে, মানে তত ওই সারফেসে পুরো জিনিসটা দাম করবে। আমরা তো কচুরিপানার ফুল দিয়ে কি ঘর সাজাই? কচুরিপানার ফুল তো খুব সুন্দর দেখতাম, মানে কচুরিপানা ভেসে বেড়ায়, তাতে কোনো জমি নেই, সে মাটি থেকে রস আহরণ করে না। তাহলে এখনকার শিল্পচর্চা বেশিরভাগ ক্ষেত্রেই ওই কচুরিপানার মতো ভেসে বেড়ানো। তারা সেভাবে ফুল যত সুন্দরই হোক আমার ঘরে সাজিয়ে রাখবো না। মানে ওটা হয়ে গেল স্টেজে, সেখানেই শেষ হয়ে ওই গেল। অন্তঃশ্বাস শূন্য একটা চর্চার মানে পরিসর বাড়ছে। হুম। যেটা আগে স্রোতস্বিনী নদী ছিল সেটা একটু বদ্ধ ডোবার দিকে হচ্ছে। তো খুব প্রিয় নাট্য অভিনেতা, থিয়েটার অভিনেতা আপনার কে? যাদের সাথে আমি কাজ করি, অজিতব দত্ত, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায়, ছেলেদের জায়গা থেকে। মেয়েদের তো অনেকেই রয়েছে আমার এক সময় কাজ করেছে, পূর্ণা, সেদিকি। আর এছাড়া আমি দীর্ঘ সময় ধরে দীর্ঘ মানুষজন আমার সঙ্গে অভিনয় করেছেন বাংলার থিয়েটারে, তারা আমার সঙ্গে থিয়েটার করে পরে ফিল্মে কাজ করেছেন। এরকম মানে প্রচুর মানুষ আছেন যারা থিয়েটারে আমার সঙ্গে যুক্ত। মানে যদি আমরা ইয়ে দেখি, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী দুজনে আমার সঙ্গে অভিনয় করেছেন, দেবী সর্বমস্ত অনির্বাণ আর তুগলক অনির্বাণ চক্রবর্তী। তো তারপরে এরা সবাই আমার খুব প্রিয় অভিনেতা, যারা শুধু মানে থিয়েটার মাধ্যম নয়, অন্যান্য মাধ্যমেও সমান দক্ষ এবং সমান সফল। অভিনেতার পারফরমেন্সকে রেকটিফাই করে নিল, কিন্তু থিয়েটারে মানে দক্ষ অভিনেতার জায়গা আপনি কোন জায়গাতে দেবেন, থিয়েটার না? দুটো দুরকম, একদম দুটো দুরকম ভাবে কঠিন। কিরকম? দুটো দুরকম ভাবে কঠিন। ধরুন আপনি যখন থিয়েটারে অভিনয় করছেন, ধরুন আপনার একটা চরিত্র, সেখানে আপনার বাবা প্রায় মৃতপ্রায়, আপনি দরজায় এসে দাঁড়ালেন, বাবা প্রায় মারা যাচ্ছে, আপনি দৌড়ে এসে বাবাকে কোলে ধরলেন, বাবা মারা গেল। আপনি থিয়েটারে অভিনয় করেন, আপনি এই পুরো জিনিসটা যে জার্নি, এই যে মনোগত যে জার্নি একজন অভিনেতার ক্ষেত্রে, সেটা কন্টিনিউটিতে যেতে পারবে। আসলে যে কন্টিনিউটির কথা আমরা বলি সেটা হচ্ছে অনুভূতির কন্টিনিউটি, আবেগের কন্টিনিউটি যেতে পারলো। ফিল্মের ক্ষেত্রে যখন আমরা ওই অভিনেতাকে আমরা প্রথমটা আসবে তুমি বাবা মারা যাওয়ার পর, ওই প্রথম শটটা নেবো, তারপর একটা দৌড়ে যাওয়া, তারপরে বাবার মাথাটা কোলে নেওয়া, তারপরে দরজায় দাঁড়ানো। তার ফলে যেটা হয় যে ওই অভিনয়টা তখন আরো চ্যালেঞ্জিং হয়ে যায়, যেহেতু সমস্ত ইমোশন গুলো উল্টো পাল্টা হয়ে গেল, 1 2 3 4 5 নয়, 5 4 3 1 2 এরকম হয়ে গেছে। তার ফলে ওইটাও আবার আরেক রকম ভাবে কঠিন। ওটা আমার রিটেক থাকলেও ওইটাও আবার কঠিন, তার ফলে এটা রিটেক না থাকলে এটা আবার একরকম ভাবে কঠিন। তো ফলে কঠিন ভালো বিষয় না, এটা সাবজেক্টিভ রিলেটিভ। দুটো মিডিয়াম, দুটো আলাদা রকম ভাবে অভিনেতার কাছে চ্যালেঞ্জিং। আপনি কিয়া চক্রবর্তীকে নিয়ে কিছু কাজ করেছেন, ফিল্ম করেছি একটা। কিয়া চক্রবর্তীর ব্যাপারে আমরা অনেকেই ঠিক অবগত নই, যদি তার সম্পর্কে কিছু বলেন। আমি তাহলে বইটা লিখলাম কেন কষ্ট করে? কিয়া চক্রবর্তী নিয়ে আমার একটা বই আছে যেটা প্রকাশিত, আমি একটা গোটা ফিল্ম বানিয়েছি। আপনি কিভাবে? আমি ট্রিবিউট করেছি, আমি সেটাই ট্রিবিউট করেছি। দীর্ঘদিনের গবেষণা আমার, এটা 93-তে 92 সেটা একদম সত্যি কথা। তারপরে 95-এ আমি সেই বইটা প্রকাশিত হয়েছিল, তারপরে পত্রিকা, তারপরে সেটা আবার মানে বই হিসেবে দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া আমি ফিল্ম করেছি 2014 সালে নাটকের মতো। তো তার ফলে কেয়া চক্রবর্তীর জীবনটা আমার কাছে মনে হয় যে এই সময়টা এতটাই প্রাসঙ্গিক যে মেয়েদের, যে মেয়েরা শুধু শিল্পকে আঁকড়ে বাঁচতে চায় তাদের বেঁচে থাকা খুব কঠিন, মানে তাদের জার্নিটা খুব কঠিন। সেই জার্নি হিসেবেই কেয়াদি আমার কাছে ফিরে এসেছে বারবার। উষা গাঙ্গুলিকে নিয়ে আপনি ডকুমেন্টারি ফিল্ম করেছেন। তো এটা উষা গাঙ্গুলি না, উষা গাঙ্গুলির যে দল, সেই দলকে নিয়ে করা আমার রঙ্গকর্মীর 33 বছরে আমি ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছিলাম। তো তার সম্পর্কে মানে আপনি তার সাথে কখনো কাজ করেছেন? কাজ করিনি, মানে থিয়েটারের কাজ কলকাতার সামনে আমার দলের বাইরে যে কাজগুলো করেছি সেগুলো আমি গাঙ্গুলিকে এরকম ভাবে বাঁচলেন কেন? হ্যাঁ, উষা গাঙ্গুলিকে নিয়ে বাছা নয়, এই ব্যাপারটা হচ্ছে যে উষা দি আমার খুব প্রিয় মানুষ, মানে একমাত্র হিন্দি থিয়েটার আমরা যদি দেখি খেয়াল করে যে
হিন্দি থিয়েটারে যে সমস্ত মহিলারা দাপটের সঙ্গে কাজ করেছেন, মানে একসময় পাশাপাশি, তার মধ্যে উনি অন্যতম, একমাত্র। মানে উষাদি জার্নি, তার থিয়েটার করার আমাকে খুব টানত, আর উনি আমাকে খুব ভালোবাসতেন। তার ফলে দুটো মিলেমিশে ছিল। সেই জন্যই উষাদি যখন দেখেছেন, উষাদির যাবতীয় থিয়েটারের ডকুমেন্টেশনটা সবসময় আমি করতাম। উনি আমাকে পছন্দ করতেন, আমাকে বিশ্বাস করতেন, আর সেই জন্যই আমার সঙ্গে উষাদির খুব ভালো অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। আপনি কি বার্তা দেবেন যে থিয়েটারকে একটা সমৃদ্ধশালী অভিনয় বা থিয়েটারকে একটা ভালো করে যে সাবজেক্ট নিয়ে কাজ করছে সেটাকে পোর্ট্রেট করতে দর্শকদের সামনে কিভাবে উঠে আসার বার্তা আপনি দেবেন, এরকম একজন সিনিয়র নাট্যকার হিসাবে? ব্যাপারটা হচ্ছে যে মূল যেটা দাঁড়িয়ে আছে, একজন অভিনেতার, যদি সে অভিনেতার কথা আপনি বলবেন, তো একজন অভিনেতার তিনটে অস্ত্র থাকে, একটা শরীর, একটা গলা আর একটা মগজ। তো আমরা এই তিনটেরই চর্চা প্রয়োজন, শরীরেরও চর্চা প্রয়োজন, গলারও চর্চা প্রয়োজন। থিয়েটারে এমন আছে গলার ক্ষেত্রে চিৎকার না করেও চিৎকার করা যায়, তিনটেরই চর্চার প্রয়োজন। আমাদের এই সময় দাঁড়িয়ে সব থেকে যেটা বললাম যে একটা অগভীর অপ্রশস্ত একটা জায়গা তৈরি হচ্ছে, সেইটাই বলবো যে চর্চা জারি রাখা। আর মানে এটা একটা বিশাল গভীর, আমি স্টিল আই এম এ লার্নার, আমি নিজেকে এখনো নাট্য শিক্ষার্থী বলে মনে করি। তার কারণ যতদিন এগিয়েছে, আমি যত আমার মানে পড়াশুনো যত আমি করেছি, আমার সিনিয়র ফেলোশিপ করেছিলাম আমি 2007-8 সালে, কত বছর আগে, প্রায় 18-19 বছর আগে, কগনিটিভ নিউরোসায়েন্স অ্যান্ড থিয়েটার। তো তারপরে সেই সিনিয়র ফেলোশিপের পরে তো এতগুলো বছর কেটে গেছে, তারপরেও আমি বুঝতে পারি যে আমার পড়াশোনার মধ্যে এখনো অনেকটা ফাঁক রয়ে গেছে। মানে এইগুলোকে জারি রাখতে হয়, মানে নিজেকে, আর ওই সবটা জেনে ফেলেছি করলে মৃত হয়ে যেতে হয়, মানে তাহলে আর এগোনো যায় না, এইটুকুই বলার। আর আগামী দিনে আপনার এমন কোনো প্রজেক্ট কি পেতে পারি যেখানে আপনি নিজেকে পুরো অন্য ধারায় প্রেজেন্ট করবেন, বা আপনার কোনো নিজের সুপ্ত ইচ্ছা আছে যেটা আমি এখনো করে উঠতে পারিনি, এটা আমি করব? নিজে কি করবো আমি জানি না, সেটা আমি জানি না, আনপ্রেডিক্টেবল। আমি কিন্তু একটা নাটকে আমার খুব করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে, সেটা আমার দ্যাট উইল বি মাই লাস্ট থিয়েটার, আর তারপরে আমি কিছু করবো না এখন। চলে যাচ্ছে আর করবো মানে একটা টাইম, মাথার গ্রে সেল বলে একটা বস্তু আছে, সেটা একটা সময় বয়সের পরে, যেহেতু আমি সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, সেই জন্য এবার একটা সময় আসে থামতে জানতে হয়। নিশ্চয়ই শেখানো, নাহলে তো কবির দেব গাভাস্কার সারা জীবন খেলে যেতাম। তারা কি খেলেছেন? একটা বয়সের পরে তারা রিটায়ার করেছেন, সৌম্যমিত্র একটা বয়সের পর রিটায়ার করেননি। তো ফলে আমাদেরকেও থেমে যেতে হয়। সে থামার সময়টা প্রায় কাছাকাছি চলে এসছে, আমি বেশি দিন নয়, আমি নিজেই বুঝতে পারছি। কিন্তু তার আগে হয়তো, কিন্তু দর্শক যদি আপনাকে ওই তো একটা না, দর্শক, আমি সবসময় এন্ড অফ দ্য ডে নিজের কথা ভেবেই কাজ করছি, খুব একটা দর্শকের কথা ভেবে কাজ করিনি। যখন একজন পেইন্টার ছবি আঁকেন, তিনি কি কে দেখবে, কে বিক্রি হবে, কে তার কথা ভেবে ছবি আঁকেন? কিন্তু যখন তার জনপ্রিয়তা হয়ে যায়, ভালোবাসা আপনার প্রতি, আমার সবসময়, আমি নাটক দেখতে ভালোবাসছি, আমি সবসময় কন্টেন্ট আমার জন্য দেখেছি। যে কন্টেন্ট আমাকে দেওয়ালে পিঠ ঠেকিয়েছে, যে কন্টেন্ট আমি রাতে ঘুমোতে পারিনি, যে কন্টেন্টটা মনে হচ্ছে আমাকে কিছু বলতে হবে, আমি সেই কন্টেন্টটা নিয়ে কাজ করছি। এরকম একটা কন্টেন্ট নিয়ে একটুখানি বলা যাবে? প্রথম সমস্ত নাটক না, এমন হয়েছে ভীষণ আমি খুশি হয়েছি, এটাই আমি করতে চাই। আমি যেমন আপনাকে বলি, আমি আমার আগের প্রোডাকশনটা ছিল, জাস্ট প্রথম পার্টের আগের প্রোডাকশন হচ্ছে আন্তিগণ। তো আমি যখন আগস্টে যে সময়টা আমি ইউরোপে যাচ্ছি, তখন একটা ইউরোপে যাওয়ার কথা ছিল। তার আগে আমি যেতে যখন মুম্বাই এয়ারপোর্টে, তখন আমার রাজ্য করার ঘটনাটা আমি শুনলাম। আমি তো পুরো জানতে পারছি না, বুঝতে পারছি না, বেশিরভাগ সময়টা ফ্লাই করছি। আমি যখন অস্ট্রিয়াতে পৌঁছলাম, ভিয়েনাতে, এবার ওদের ভাষার খবরের কাগজ আর টিভিতে পাচ্ছি না খবর, বন্ধু বান্ধব সঙ্গে নেট কানেকশন পাচ্ছি না, খুব মানে তারপরে নেট কানেকশন পেতে 2-1 দিন সময় লাগলো, মানে ওয়াইফাইটা। তারপরে আমি হঠাৎ একদিন একটা ইংরেজি কাগজ পেলাম, আমার হোটেলের লবিতে একজন ব্রিটিশ পড়ছিলেন, উনি এসেছিলেন। আমি দেখি যে ওখানে ছোট্ট করে একটা খবর বেরিয়েছে যে কলকাতার ওই রাজপথে মেয়েদের রাত্রিবেলাটা বেরোলো, রাত দখলটা। তো ওইটা আমার খুব টানলো। তখন আমার আন্তিগুণের কথা মনে পড়লো, যে ও দাদার ওই রাত্রিবেলায় বেরিয়ে দাদার কবরে মাটির মিছিল ছিল। তো ফিরে এসে আমি আন্তিগুণ করলাম। তখন ওটা একটা আমার যে কোনো নাটকের ক্ষেত্রেই কেন থিয়েটারটা করছে, তার একটা পারপাস আছে। তো ওই পারপাসটা আমাকে সবসময় বাঁচিয়ে রাখে। ওটা মনে হলো যে ওইটাই করতে হবে, অন্য কোনো নাটক করবো না। ফলে নাটক করার জন্য নাটক করা, বা এই কন্টেন্টটা করার জন্য কন্টেন্ট করা, বা আমার হাতে একজন ভালো পরিচিত অভিনেতা আছে, তাদেরকে দিয়ে একটা হাসির নাটক, মজার নাটক জমিয়ে দেওয়া, আমি কোনোদিন করিনি।
একটা নাটক ছাড়া অবশ্য, এটা খুবই কম। বিদেশে গেছেন নাটকের জন্য, theatre এর বহু- জন্য। হ্যাঁ। দর্শকের রেসপন্স কিরকম পেয়েছেন সেটা? না, বেশিরভাগ ক্ষেত্রে আমার দর্শকটা মূলত বাঙালিই ছিল। হুম। মানে যে আমার এমন এই সৌভাগ্যরা এখনো হয়নি, এবার হতে পারে সামনে। সেটা হচ্ছে যে একদম অন্য ভাষার দর্শক, হ্যাঁ তারা সেখানে ছিল, কিন্তু মেজরিটি বাঙালি। অডিয়েন্সটা বাঙালি ছিল। তার ফলে তারা একরকম ভাবে দেখেছে আমার থিয়েটার। আমি আমেরিকাতেও ওখানকার বাঙালিদেরকে নিয়ে ব্রেক টেস্ট নিয়ে অপেরা করে ওদের করালাম হচ্ছে গুড মর্নিং করালাম। তো ওখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক করেছিলাম, সদাগরের নৌকা করেছিলাম। সো ইটস ভেরি মানে রিভার্সেবল প্রসেস, খুব উপমুখী বিক্রিয়াটা খুব জারি ছিল, গুড। অনেক কিছুই আপনার কাছে জানার ইচ্ছা আছে, কিন্তু ওই যে বললাম সিন্ধুকে যখন ক্যামেরার সামনে নিয়ে আসছি জানবো কি করে, কারণ সময়ের একটা ইতি টানতেই হয়, ঘড়ি চকচক করে। আচ্ছা, অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার ভেতরে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে ছোট্ট করে একটু আড্ডা গল্প হয়ে গেল, অনেক কিছু নাটক থিয়েটার সম্পর্কে জেনে নিলাম, আপনার কিছু দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মকে আপনি বললেন। আবার দেখা হবে, আবার আপনার সাথে কথা হবে। নমস্কার। নমস্কার।